বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে দুটো সাহিত্য ধারা পাশাপাশি চলেছে। একটা হলো মঙ্গল কাব্য, যেটার কলেবর অনেক বড়, আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, যেটা অতটা বিস্তৃত নয় মঙ্গল কাব্যের মতো, তবুও যে সাহিত্য ধারাটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অনুবাদ সাহিত্য না থাকলে বাংলা সাহিত্যের উৎকর্ষে হয়তো অনেকটাই দেরি হতে পারত। তো আজকে আমরা আলোচনা করব অনুবাদ সাহিত্য ধারা নিয়ে, কিভাবে অনুবাদ সাহিত্য ধারা সৃষ্টি হলো, কী কী অনুবাদ হয়েছে, কে কী অনুবাদ করেছেন সেগুলো নিয়ে। তাহলে শুরু করা যাক অনুবাদ সাহিত্য। প্রথমে বলি অনুবাদ সাহিত্য সৃষ্টি হলো কেন। যে কোনো সাহিত্যই একটা কোনো কারণে গড়ে ওঠে। অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও সেই কারণগুলো ছিল। আমরা যদি অনুবাদ সাহিত্যের সূচনা লগ্নটা দেখি, যে সময়টাকে আমরা বলছি যে পঞ্চদশ শতক থেকে অনুবাদ সাহিত্য রচনা শুরু হচ্ছে, এবং এই সময়টাকে আমরা আরেকটু যদি পিছিয়ে নিয়ে যাই সেটা চতুর্দশ শতাব্দী হতে পারে। তো আমরা যদি চতুর্দশ শতাব্দী দেখি, অর্থাৎ 1300 খ্রিস্টাব্দের কোনো একটা সময় শেষের দিকেই মূলত, তার আগে 1202 বা 1203, যেটাকে আমরা বলছি ত্রয়োদশ শতক, সেই সময় কিন্তু তুর্কি আক্রমণ হচ্ছে। এবং তুর্কি আক্রমণের ফলে কি দেখা যাচ্ছে, যে বাংলার যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে পরিকাঠামোটা ছিল, যে ব্যবস্থাটা ছিল, সেটা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ছে। এবং তুর্কি আক্রমণের পরবর্তী 150 বছর, 1200 থেকে 1350 পর্যন্ত, এই সময় আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাচ্ছি না। তার কারণ আমরা অনুমান করতে পারি যে এই সময় এমন একটা রাষ্ট্রিক বিপর্যয় চলছিল, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল, যে সময় সাহিত্য রচনা করা বা সংস্কৃতি চর্চার অবকাশ বাঙালি পায়নি, বা হলেও সেগুলো মূলধারায় উঠে আসেনি, বা সেগুলো যথার্থ সংরক্ষণ পায়নি। এই জন্যে আমরা এই সময়ে কোনো সাহিত্যিক নিদর্শন সেভাবে পাচ্ছি না। পেলাম কবে? মধ্যযুগের প্রথম নিদর্শন যেটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটু পরেই উঠে আসছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য লেখা হলো কেন? আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে একটা মৌলিক গ্রন্থ বলতে পারি, এবং শ্রীকৃষ্ণ কীর্তন আমরা যখন আলোচনা করেছিলাম, লিঙ্কটা রয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং যে ধারাটা যদি লুপ্ত না হয়ে যেত, সেটা যদি বজায় থাকতো বা সেটা যদি উঠে আসতো, তাহলে বাংলা সাহিত্য অনেক আগেই সাবালক হতে পারতো। কিন্তু সেটা হলো না। সেটার যে স্থূলতা বা যে গ্রাম্যতার জন্য সেটাকে সমালোচনা করা হলো, সেই জন্য হয়তো গ্রন্থটাকে বাড়তে দেওয়া হয়নি, সেটার প্রচার আটকে দেওয়া হয়েছিল। যাই হোক, তো অনুবাদ সাহিত্য সেই সমসময় লেখা হচ্ছে, কিন্তু অনুবাদ সাহিত্য লিখছেন কেন? কেন অনুবাদ সাহিত্য, অনুবাদকে বেছে নেওয়া হচ্ছে? অনুবাদ বলতে আমি বলছি যে রামায়ণ, মহাভারত বা ভাগবতের অনুবাদ, এই অনুবাদটাই হয়েছিল। কিন্তু এগুলোকে বেছে নেওয়া হলো কেন? তার কারণ হচ্ছে, তুর্কি আক্রমণের ঠিক পরবর্তীকালে যে সময় বাঙালি সাহিত্য রচনা করতে চাইছিল বা ভাবছিল, সেই সময় তাদের কাছে কোনো আদর্শ ছিল না। সেটা হতে পারে সাহিত্যিক আদর্শ, সেটা হতে পারে জাতীয় আদর্শ। সাহিত্যিক আদর্শ বলতে কি লিখবে, এই বিষয়টা ছিল না। আমরা যদি 19 শতকের দিকে লক্ষ্য করি, যে সময়টা বাংলার নবজাগরণের সময় আমরা বলতে পারি, যে সময়টাকে আমরা বলতে পারি বাংলা জাতি বা বাংলা সাহিত্যের পুনর্গঠনের কাল, সেই সময়টা যদি আমরা দেখি, যে তখন দেখব ইংরেজি সাহিত্যের একটা বড় ভূমিকা ছিল বাংলা সাহিত্যের উপরে। ইংরেজি সাহিত্য থেকে বাংলা সাহিত্য অনেক কিছু পেয়েছিল। সেরকমই এই সময়, এই চতুর্দশ পঞ্চদশ শতকে সংস্কৃত সাহিত্য বাংলা সাহিত্যকে অনেকটা দিয়েছিল। ইংরেজি সাহিত্যকে আমরা বেছে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে ইংরেজি সাহিত্যের যে বলিষ্ঠতা ছিল, সেটা বাংলা সাহিত্যকে সাহায্য করেছিল। সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রেও তাই। গুপ্ত যুগ থেকে বঙ্গদেশে ব্রাহ্মণ সংস্কৃতি এবং সংস্কৃত যে ধারা, সেটা প্রবেশ করেছিল। এবং ঠিক তুর্কি আক্রমণের আগে যে সময়টাকে আমরা বলি সেন যুগ, সেই সেন যুগেও ব্রাহ্মণ্য সংস্কৃতি কিন্তু প্রসার লাভ করেছিল এবং চূড়ান্তভাবে করেছিল। তো এই ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং সংস্কৃত চর্চার উত্তরাধিকার ধরেই এই সময় পুনরায় সংস্কৃত সাহিত্য থেকে ঋণ গ্রহণ করা হলো, কিন্তু আর সংস্কৃতে লেখা হলো না, লেখা হলো বাংলায়। তার কারণ সেই সময় বাঙালির কাছে কোনো নৈতিক আদর্শ ছিল না। বাঙালির যে নৈতিকতা, নীতি নৈতিকতা, সমাজ আচার ইত্যাদির দিকগুলো ভুলুণ্ঠিত হয়ে পড়ছিল এই তুর্কি আক্রমণ পরবর্তী যে একটা বিশৃঙ্খলার জন্য। এবং কোথাও না কোথাও ধর্মান্তরিতকরণ বা মুসলমানদের থেকে যে অত্যাচার, তাদের প্রতি ধর্মান্তরিত হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটাকেও আটকানোর কোথাও না কোথাও একটা প্রয়াস ছিল।
তো এই সমস্ত কারণে প্রথমত হচ্ছে মানে সাহিত্যের কোনো নির্দিষ্ট আদর্শ না থাকা, বাঙালির নৈতিক অধঃপতন, এবং তারপরে হচ্ছে ধর্মান্তরিতকরণ, এগুলো আটকানো, এই সব কিছু মিলিয়ে যে একটা জাতীয়তাবাদের ভাবধারা গড়ে উঠছিল আর কি, সেটা খুব সচেতনভাবে নয়। এই জন্যই অনুবাদ সাহিত্যকে বেছে নেওয়া হলো। অনুবাদ সাহিত্যের মূলত তিনটে ধারা: রামায়ণ, মহাভারত এবং ভাগবত। এই যে রাম বা কৃষ্ণ, এরা কেউই কিন্তু বাংলাদেশের আদি দেবতা নন বা বাংলাদেশের লোকসমাজের স্বাভাবিক দেবতা নন। এরা উত্তরাপথের দেবতা, এবং কালের নিয়মে আস্তে আস্তে যখন ব্রাহ্মণ সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের একটা মেলবন্ধন তৈরি হলো, সেই সময় আস্তে আস্তে এরা বাংলাদেশের জনসমাজে প্রবেশ করতে থাকলেন। কিন্তু তবুও এখানে যে জাতপাতের একটা চূড়ান্ত ভেদাভেদ ছিল, তার জন্য বাংলার যে অন্তজ সমাজ বা সাধারণ সমাজ, সেখানে কিন্তু বেদপাঠ, ঠিক আছে, বা এই সমস্ত দেবতাদের পুজো অর্চনা ইত্যাদির প্রচলন খুব একটা ছিল না, এবং কিছু ক্ষেত্রে সেটা রেস্ট্রিক্টেডও ছিল। কিন্তু যখন তুর্কি আক্রমণ হলো, যখন তারা দেখলেন যে এই জাতপাত একদিক থেকে আমাদের হিন্দু যে সমাজ, সেই সমাজটাকেই ক্ষয় করছে, সেই সমাজটাকেই ভেঙে দিচ্ছে। কারণ যখন হিন্দুরা দেখছে, নিম্নবর্ণীয় হিন্দুরা দেখছে যে ব্রাহ্মণরা আমাদের উপর অত্যাচার করছে, মুসলমানরাও আমাদের উপর অত্যাচার করছে, তো সেক্ষেত্রে আমি যদি মুসলমান হয়ে যাই, আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি, তো তখন তারা কনভার্টেড হয়ে যাচ্ছেন মুসলিমে, মানে মুসলিম ধর্মে আর কি। তো সেই সময় তারা কি করলেন, তারা এই রাম কৃষ্ণ এদেরকে বাংলায় নিয়ে এসে বাঙালির ঘরে পৌঁছে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে এরা তোমাদেরও দেবতা। এবং সেই আগে যে বললাম, একটা জাতীয় চেতনা বা জাতীয়তাবাদ কোনো না কোনোভাবে মানে অবচেতনেই কাজ করছিল, এবং যে প্রেরণাটা কিন্তু খুব স্পষ্ট ছিল। তো যাই হোক, তো এই কারণেই রামায়ণ, মহাভারত বা ভাগবত লেখা হচ্ছে, এর একটা কারণ এটাকে বলাই যায়। তো রামায়ণ যিনি লিখছেন আমরা সবাই জানি, তিনি হচ্ছেন কবি কৃত্তিবাস। কৃত্তিবাস চতুর্দশ শতাব্দী শেষে জন্মেছিলেন, এবং তিনি পঞ্চদশ শতাব্দী, মোটামুটি এই পঞ্চদশ শতাব্দীতে রামায়ণ লিখেছিলেন। তো রামায়ণে যে 24,000 শ্লোক ছিল, সপ্তকাণ্ডে মানে সম্পন্ন একটা বিশাল গ্রন্থ, এই গ্রন্থটাকে তিনি কিন্তু হুবহু অনুবাদ করলেন না। তার কারণ তিনি অনুবাদ করছিলেন এমন মানুষদের জন্য যারা কিন্তু সেই রামায়ণের তত্ত্ব ইত্যাদি বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। তারা কাহিনীটা জানে, রাম কথা জানে, এবং তারা সেই গল্পটাই শুনতে পছন্দ করবে। তাই তিনি উত্তরাপথের ওই যে বিশাল বপু গ্রন্থটা, সেটা শুধুমাত্র কাহিনীর নির্যাসটুকু নিলেন এবং সেটাকে বাঙালিকরণ করে, আমাদের এখানকার মতো করে তাকে উপস্থাপন করলেন। অনুবাদ সাহিত্যগুলোর সবকটার যে শ্রেষ্ঠ অনুবাদ সাহিত্য আমরা যদি দেখি, যে রামায়ণ, মহাভারত এবং ভাগবত, এই তিনটের এটাই গুণ যে প্রত্যেকটাই কিন্তু বেড়ে উঠেছে বাংলা স্বাভাবিক জলবায়ুতে, এবং তার মধ্যে বাঙালিয়ানার ছাপ খুব সুস্পষ্ট। তো প্রথম অনুবাদ সাহিত্য যিনি লিখছেন, সেটা আমরা বলতে পারি যে কৃত্তিবাস, তিনি রামায়ণের অনুবাদ করছেন। কৃত্তিবাস পঞ্চদশ শতকের কবি, এবং এর পরবর্তীকালে যারা রামায়ণের অনুবাদ করছেন, সপ্তদশ শতকে তাদের কয়েকজনের নাম আমি উল্লেখ করতে পারি। একজন হচ্ছেন ময়মনসিংহ গীতিকার যিনি পরিচিত চরিত্র চন্দ্রাবতী রামায়ণ লিখেছিলেন। এছাড়া অদ্ভুতাচার্য রামায়ণ লিখেছিলেন। রামায়ণ লিখেছিলেন ঘনশ্যাম দাস, দ্বিজগঙ্গা নারায়ণ প্রমুখ ব্যক্তিত্বরা। তো রামায়ণের পর আমরা চলে আসব মহাভারতে। মহাভারতের অনুবাদের কথা বলতেই আমাদের যার নাম প্রথমে মনে পড়ে, তিনি কাশিরাম দাস। কিন্তু কাশিরাম দাস কিন্তু প্রথম মহাভারত অনুবাদক নন। তিনি মহাভারত অনুবাদ করেছিলেন মহাভারতের অনুবাদ শুরু হওয়ার প্রায় 150 বছর পূর্বে, 100 বছর তো কম করে হবেই। প্রথম যিনি মহাভারত অনুবাদ করেন তার নাম কবীন্দ্র পরমেশ্বর। তিনি পরাগল খান ছিলেন আর কি, পরাগল খাঁ তার সভাকবি ছিলেন, এবং তিনি মহাভারতের যে গল্পটা সেখানকার কিছু অংশ নিয়ে অনুবাদ করেন। সেটা পঞ্চদশ শতকের শেষ থেকে ষোড়শ শতাব্দীর প্রথমে এই একটা সময়। এবং তারপরে কবীন্দ্র পরমেশ্বরের পরে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করেন, এবং তিনি করেন পরাগল খাঁয়ের পুত্র ছুটি খাঁয়ের আমলে। তো এই দুটো যে মহাভারত, এই দুটোকে একদম প্রাথমিক মহাভারত বলা যায়। প্রথম পরাগল খানি যে মহাভারত, যেটাকে কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত, সেটা প্রথম মহাভারত বলা যেতে পারে। তো এই দুটোকে পরাগলীর মহাভারত এবং ছুটিখানি মহাভারত নামেও জানা হয়। এবং তারপরে আসছেন কাশিরাম, যিনি মহাভারত লিখছেন কিন্তু সপ্তদশ শতকে। মোটামুটি রচনা শুরু হওয়ার মানে যে ধারা, যেটা বললাম 100 থেকে 100 বেশি 150 হবে হয়তো। তো এই সময় যেহেতু নির্দিষ্টভাবে সাল তারিখটা জানা যায় না, শতাব্দীর হিসাবই বলা যায়, হ্যাঁ, এগুলো নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তো যাই হোক, তো মোটামুটি এই সময় মহাভারত তিনি লিখেছিলেন কাশিরাম দাস। কাশিরাম দাসের মহাভারতের ক্ষেত্রেও তিনি কি করেছিলেন, তিনি শুধুমাত্র ওই গল্পটিকে গ্রহণ করেছিলেন, তত্ত্ব এগুলোর দিকে তিনি যাননি। এবং সেখানেও কৃত্তিবাসে যেটা বললাম যে বাঙালিয়ানা, তারও একটা ছাপ কিন্তু কাশিদাসী মহাভারতে রয়েছে। এরপরে আমরা আসছি ভাগবতের অনুবাদে। কৃত্তিবাসের মোটামুটি সমসাময়ী বলা যায়, চৈতন্য পূর্ববর্তীকালে পঞ্চদশ শতকে মালাধর বসু লেখেন
তার ভাগবত শ্রীকৃষ্ণ বিজয়। এবং এই ভাগবত রচনার ক্ষেত্রে তিনি যে 18,000 শ্লোক সম্বলিত বিশাল ভাগবত সেটাকে গ্রহণ করেননি, সেখানকার শুধুমাত্র দশম থেকে দ্বাদশ স্কন্ধকে তিনি অনুবাদ করেছিলেন, এবং যেটা মূলত শ্রীকৃষ্ণের যে লীলা, তার যে জীবন, সেটার উপরই আধারিত। তো এই বিষয়টাকে গল্পের আকারে তিনি তুলে আনলেন, যাবতীয় তত্ত্ব তাত্ত্বিকতা, যে নিরস জায়গাগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে। এবং এখানেও সেই একই বৈশিষ্ট্য, সরল পাঁচালী প্রাঞ্জলভাবে এটাকে লেখা হয় পয়ার ত্রিপদী ছন্দে, এবং যার মধ্যে কিন্তু ওই বাঙালিয়ানার যে বৈশিষ্ট্য সেটাও চলে এসেছিল, এবং চৈতন্যদেব খুব উপভোগ করতেন মালাধর বসুর রচনা। এরপরে আমরা যদি একদম সপ্তদশ শতকে চলে যাই, মানে তারপরে সেই সময় আমরা দেখব যে কৃষ্ণদাস, দ্বিজ হরিদাস, পরশুরাম চক্রবর্তী, এরা পরবর্তীকালে ভাগবত অনুবাদ করছেন, যে অনুবাদগুলো খুব যে উৎকৃষ্ট বা সেগুলো যে খুব সাহিত্যগতভাবে তাৎপর্যপূর্ণ সেরকম নয়। তো মূলত আমরা যে তিনজনের নাম পাই, কৃত্তিবাস, মালাধর বসু এবং কাশিরাম দাস, তার মধ্যে কৃত্তিবাস এবং মালাধর বসু প্রায় সমসাময়িক, এবং কাশিরাম দাস তার পরবর্তীকালে। তো এই হচ্ছে মোটামুটি অনুবাদ সাহিত্যের ধারা। বিভিন্ন সময় অনুবাদ সাহিত্যগুলো এভাবে লেখা হয়েছিল, এবং আমরা যদি দেখি যে মধ্যযুগের শেষ পর্যায়ে অষ্টাদশ শতক, তখনও পর্যন্ত কিন্তু অনুবাদ সাহিত্য লেখা হয়েছিল, কিন্তু সেগুলো অতটা উৎকৃষ্ট নয়, বা একটা সেই পুরনো ধারার অনুবর্তন, তার মধ্যে নতুনত্ব সেরকম কিছুই নেই। তো এই হলো অনুবাদ সাহিত্য। এর পরের পর্যায়ে আমি আলোচনা করব মঙ্গল কাব্য। সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।